এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বস, ভাবি থুরি ম্যামকে দেখলাম একটা ছেলের সাথে ফুলের দোকানে ঢুকতে। দাঁড়িয়ে গেল আহরাব, বলল, কিসের ছেলে? কোন ছেলে? জানি না আমি। ম্যামের পরিচিতি হয়তো। হেসে হেসে কথা বলতে বলতে আমার সামনে থেকেই দোকানে ঢুকলো। তুই ওখানেই থাক, আমি আসছি। আহরাব আর 1 সেকেন্ডও ব্যয় করল না। রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল সে। তার সামনে আসলেই যত চ্যাটাং চ্যাটাং কথা আর অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে শরীর রিডি করছে আহরাবের। আহরাব তাড়াহুড়ো করে মাস্কটা পরে ঢুকলো ফুলের দোকানে। সত্যি এখানে নিশিতা একটা ছেলের সাথে দোকানে এসেছে, একসাথে ফুল কিনছে তারা। ছেলেটা হঠাৎ একটা ফুল এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, এই ফুলটা তোমার খোপায় দারুণ মানাবে নিশিতা। নিশিতা হাত বাড়ালো ফুলটি নেয়ার জন্য, কিন্তু নিতে পারল না। তার আগে ছেলেটির হাত থেকে ছোঁ মেরে ফুলটি নিয়ে নিল আহরাব। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো আহরাবের দিকে। আহরাবকে এই সময় এখানে দেখে অবাক হয়েছে কিছুটা। ফিরে তাকালো ছেলেটির দিকে, মিষ্টি করে হেসে এক ঝুড়ি ফুল এগিয়ে দিয়ে বলল, তুমি এই ঝুঁটিটি নিয়ে কলেজে চলে যাও, আমি আসছি। ছেলেটি মাথা নাড়ল, বলল, আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো। ছেলেটি চলে গেল। আহরাব মুখ ভেঙচিয়ে বলল, তুমি তাড়াতাড়ি এসো, যত সব। সমস্যা কি আপনার? এখানে কি করছেন আপনি? এমপি হয়েছেন কি জনগণের সেবা করতে, নাকি আমার পেছনে পড়ে থাকতে? তুমি কি জনগণের বাইরে? তোমার সেবা করা, তোমার সুবিধা অসুবিধা দেখাও তো আমার কর্তব্য। আপনার আমার সেবা করার প্রয়োজন নেই, আমার সেবা করার মানুষের অভাব নেই। চোখ মুখ শক্ত করে নিল আহরাব, বলল, কে সেবা করবে তোমার? ওই ছেলেটা? হতবাক হলো নিশিতা। এর মধ্যে আবার ওই ছেলেটা এলো কোথা থেকে? নিশিতা শান্ত কণ্ঠেই বলল, আপনার মনে হচ্ছে না এবার আপনি একটু বেশি বেশি করছেন? না, মনে হচ্ছে না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, কলেজে যেতে হবে। কলেজে যাও, ঠিক আছে। ছেলেদের সাথে হেসে হেসে এত কথা কিসের? সেই কৈফিয়ত আমি অবশ্যই আপনাকে দিব না। নিশিতা দাঁড়ালো না আর সেখানে। এবার সত্যিই তার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। কলেজে কাল প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। তাই সে শিক্ষকের আদেশে ক্লাসমেট একটা ছেলের সাথে ফুলের দোকানে এসেছিল। আর এখানে এসে আহরাবের সাথে দেখা। নিশিতা লম্বা লম্বা পা ফেলে চলে গেল কলেজের দিকে। এদিকে আহরাব রাগে যেন ফেটে পড়ছে। কি বলে গেল মেয়েটা? তাকে কৈফিয়ত দিবে না, তাহলে কাকে দিবে? ওই ছেলেটাকে? হাতের ফুলটা রাগে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলল সে। কলেজ ছুটি হয়েছে নিশিতার। বাইরে বেরিয়ে চোখ বোলালো চারিদিকে। না, আজ আর তার জন্য অপেক্ষা করে নেই আহরাব। হয়তো আসেনি আজ, তখনকার কথা গায়ে লেগেছে হয়তো। তার ছেলের হাসি হাসলো নিশিতা। এইটুকু কথাতেই তার গায়ে লেগে গেল। অথচ তার করা একটা ভুলের জন্য নিশিতাকে কতজনের কাছে কত কথাই না শুনতে হয়েছে। আর দাঁড়ালো না নিশিতা, হেঁটে চলল বাড়ির দিকে। বাড়িতে ফিরেই নিজের রুমে ঢুকে গেল নিশিতা। পড়ার টেবিলের এক কোণে কাঁধ থেকে কলেজ ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো সে। কিন্তু কেমন যেন কিছু একটার অভাব বোধ করছে সে। কেমন শান্ত পরিবেশটা, রোজ তো এভাবে থাকে না। নিশিতার আচমকাই মনে পড়ল বালির কথা। রোজ যখন নিশিতা কলেজ থেকে ফিরে রুমে ঢুকে, তখন বালি তার কিচিরমিচির কণ্ঠে নিশিতা নিশিতা করে মাথা ধরিয়ে দেয়। আজ বালির কণ্ঠ শোনা যাচ্ছে না কেন? নিশিতা রুমে আনাচে কানাচে খুঁজলো, বালিকে কোথাও পেল না। তাহলে কি বালিকে লিনা নিয়ে গেছে? হাতের তোয়ালেটা বিছানায় ফেলেই নিশিতা লম্বা লম্বা পা ফেলে গেল লিনার রুমে। লিনা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। নিশিতা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, জিজ্ঞেস করলো, বালি কি তোমার কাছে? শোয়া থেকে উঠে বসলো লিনা, মোবাইলটা পাশে রেখে বলল, না। তাহলে কোথায় গেল বালি? খাঁচায় বন্দিও একা একা উড়ে তো অন্য কোথাও যেতে পারবে না। লিনা আমতা আমতা করে বলল, বালিকে ভাইয়া নিয়ে গেছে। ভ্রু কুচকালো নিশিতা, বলল, কোন ভাইয়া? আহরাব ভাইয়া। অবাক হলো নিশিতা, অবাক কণ্ঠেই বলল, আহরাব ভাইয়া বালিকে নিয়ে গেছে?
আর তোকে বলেছে তার কাছে গিয়ে বালিকে ফেরত আনতে। মানে কি এসবের? তা আমি কি করে জানবো? তুই ভাইয়ার কাছে জিজ্ঞেস করিস। কল লাগাও ওনার নম্বরে, আমি কথা বলবো ওনার সাথে। লিনা মোবাইলটা নিল, আহরাবের নাম্বারে ডায়াল করে মোবাইলটি বাড়িয়ে দিল নিশিতার দিকে। নিশিতা মোবাইলটি নিল, কানের কাছে ধরল। আহরাব কলটি রিসিভ করতেই চিল্লিয়ে উঠল সে, বলল, কোন সাহসে আপনি আমার বালিকে নিয়ে গেছেন? আস্তে আস্তে এত হাইপার হচ্ছ কেন? নিশিতা কণ্ঠ কিছুটা শান্ত করল, বলল, সেই কৈফিয়ত আমি অবশ্যই তোমাকে দেব না। হতবাক নিশিতা তার কথা তাকেই ফেরত দিচ্ছে, তাও এক প্রকার চুরি করে তার জিনিস নিয়েই। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, আমার জিনিস নিয়ে আবার আমাকে এই কথা শোনাচ্ছেন? গায়ে নাম লেখা আছে যে এটা তোমার জিনিস। বালির কাছে জিজ্ঞেস করে দেখেন ওর মালিককে। আহরাব মোবাইলটা ধরল বালির মুখের সামনে, বলল, বলো তো, বালি তোর মালিককে? বালি তার কিচিরমিচির কণ্ঠে বলল, আহরাব ইস্তিয়াত, আহরাব ইস্তিয়াত। আহরাব বিশ্বজয়ের একটা হাসি দিল, মোবাইলটা কানের কাছে ধরে বলল, শুনলে তো বালির মালিককে? নিশিতা রাগে ফুঁসছে, বালিও এই সময়ে তার সাথে এভাবে বেইমানিটা করলো। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, বাহ, এইটুকু সময়েও শিখিয়েও নিয়েছে। পুরো সময়টা ওকে আমি এইটুকুই শিখিয়েছি। বালিকে ফেরত দিন বলছি, না হয় ভালো হবে না কিন্তু। আমি কি একবারও বলেছি বালিকে ফেরত দিব না? তুমি এসে নিয়ে যাও বালিকে। কোথায় যেতে হবে? এই তো পথে এসেছো, এক কাজ করো, বাসার সামনে দাঁড়াও, ওখান থেকে জিসান গিয়ে নিয়ে আসবে। আহরাবের কথা অনুযায়ী নিশিতা রেডি হয়ে দাঁড়ালো বাসার সামনে। হালকা গোলাপি রঙের একটা 3 পিস জড়িয়েছে শরীরে। একটু আগেই গোসল করেছিল বিধায় চুলগুলো এখনো ভিজা, তাই আর বাঁধেনি চুলগুলো। খোলা চুলের ওপর দিয়েই মাথায় ওড়না চাপিয়েছে সে। মিনিট 5 পরই জিসান গাড়ি নিয়ে হাজির হলো নিশিতার বাসার সামনে। নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল নিশিতার জন্য। নিশিতা একবার ভ্রু কুঁচকে তাকালো জিসানের দিকে, তারপর বসে পড়ল গাড়ির সিটে। জিসান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মুহূর্তেই সাই সাই করে ছুটল গাড়িটা। মিনিট 5 পরই গাড়িটি থেমে গেল। গাড়ির দরজা খুলে বসলো আহরাব, হাতে তার বালির খাঁচা। জিসানকে ইশারা করে বলল গাড়ি চালাতে। জিসান আবার গাড়ি চালানোয় মনোযোগ দিল। আহরাব ফিরে তাকালো নিশিতার দিকে। খোলা চুলে নিশিতাকে সব সময়ের মতোই সুন্দর লাগছে। রাগে নিশিতার ফর্সা চেহারা কেমন গোলাপি আভা ছড়িয়েছে, নাকের ডগাটা লালচে বর্ণ ধারণ করেছে। হেসে ফেলল আহরাব, বলল, এত রাগ কিসের? তেতে উঠল নিশিতা, বলল, আপনি না বলে কেন বালিকে নিয়ে এসেছেন? ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে হবে বলেই যা খুশি করবেন? অনেকটা সেই রকমই। সেই তো যে ইচ্ছে হলে একজন মানুষের জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে, তার কাছে এটা তো সামান্য ব্যাপার। ভ্রু কুচকালো আহরাব। কিসের মধ্যে কি? সামান্য একটা পাখির খাঁচা থেকে এই মেয়ের মানুষের জীবন নষ্ট করাতে পর্যন্ত চলে গেছে। এত বড় একটা অপবাদ দিয়ে বসলো আহরাবকে। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশিই বলছো? নিশিতা তাকালো আহরাবের পানে, চোখ দুটো তার পানিতে টলমল করছে। ভরকে গেল আহরাব, এ কি, এই মেয়ে আবার কাঁদছে কেন? সে তো এমন কিছু এখনো করেনি বা বলেনি যাতে নিশিতা কাঁদতে পারে। অস্থির হয়ে পড়ল আহরাব, অস্থির কণ্ঠে শুধালো, এ কি, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নিশিতা নাক টেনে টেনে বলল, বেশি রাগ উঠলেই আমার কান্না পায়। ভেবাচাকা খেয়ে গেল আহরাব। রাগ উঠছে বলে কাঁদছে। আহরাবের এখন ইচ্ছে করছে কপাল চাপড়াতে। এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে, রাগ উঠলেও কাঁদে। আহরাব অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোমার রাগ উঠেছে বলে তুমি কাঁদছো? কাঁদছি না তো, চোখে পানি এসে পড়েছে। আহরাব বালির খাঁচাটা নিশিতার হাতে দিল, বলল, এই নাও তোমার বালিকে, তবুও ওই চোখের পানি বন্ধ করো। এতটা ছিচকাদনে তুমি আমার আগে জানা ছিল না। আমি মোটেও ছিচকাদুনে নই। তা তো দেখলামই। যাই হোক, চুল খোলা রেখেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আবার তেরামার্কা কথা শুরু করেছো? চুল ভেজা। এটা আগে ভালোভাবে বললে কি হতো? আমি মানুষটাই তো ভালো না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল আহরাব। এই মেয়েকে কোনো কথা বলেই লাভ নেই। যা বলবে তার উল্টো একটা কথা না বলে যেন এর পেটের ভাত হজম হয় না। কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজনেই। হঠাৎ নীরবতা ভেঙে আহরাব প্রশ্ন করল, ছেলেটা কে ছিল? নিশিতা ভ্রু কুচকে তাকালো আহরাবের দিকে, বলল, কোন ছেলেটা?
ফুলের দোকানের? ক্লাসমেট। ক্লাসমেটের সাথে ফুলের দোকানে কি? কাল কলেজে প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। স্যাররা ওর সাথে যেতে বলেছিল তাই। আহরাব কিছুক্ষণ তাকিয়ে রইল নিশিতার দিকে, অতঃপর বলল, কাল তোমাদের কলেজের প্রোগ্রামে বিশেষ অতিথি থাকবে কে জানো? না, তবে শুনেছি কোনো এক এমপি হবে, হয়তো আপনার মতো অকর্মণ্য, তাই আমাদের কলেজে বিশেষ অতিথি হয়ে আসবে। সামনে থেকে কেসে উঠল জিসান। আহরাব ধমকে উঠল তাকে, বলল, তোকে কে আমাদের কথা শুনতে বলেছে? জিসান বলল, আমি তো শুনতেই চাইছিলাম, তবুও চলে আসছে। কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিলেই দেখবি তোর কানে আমাদের কথা যাওয়া বন্ধ হয়ে যাবে। চুপ হয়ে গেল জিসান, আর কোনো কথা বলল না। এরপর আহরাব আর নিশিতার কোনো কথা কানে গেলেও শোনা যাবে না। না হয় আহরাব যা মানুষ, কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিতে তার সময় লাগবে না একটুও। আহরাব ফিরে তাকালো নিশিতার দিকে, বলল, আমাকে তোমার অকর্মণ্য মনে হয়? তা নয় তো কি। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আফসোস, সেই অপমানটা শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ, পুরো শহর, গ্রাম কিংবা মহল্লার ভেতরে না। মাঝে মাঝে নিশিতার কথাগুলো কেমন গোলক ধাঁধার মনে হয় আহরাবের কাছে। সে হাজার ভেবেও এই কথাগুলোর কোনো কুল কিনারা করতে পারে না। আহরাব শান্ত কণ্ঠেই বলল, আমি বুঝলাম না তোমার কথার মানে। হৃদয় হাসল নিশিতা, বলল, কিছু না। কলেজের প্রোগ্রাম আজ ফুলে ফুলে সাজিয়ে তুলেছে কলেজের চারিদিক। মূলত রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আজ। প্রতি বছর এই দিনে বেশ বর্ণাঢ্য আয়োজন করা হয় তাদের কলেজে, আজও করা হয়েছে। নিশিতা আজ শাড়ি পরে এসেছে কলেজে। লীনা জোর করে তাকে একটা নীল রঙা শাড়ি পরিয়ে দিয়েছে, চুলগুলো আবার খোপা করে খোপায় ফুলও গুজে দিয়েছে। তার মোটেই শাড়ি পরার ইচ্ছে ছিল না আজ, তবুও লীনার জোরাজুরিতে শেষ পর্যন্ত তাকে শাড়ি পরেই আসতে হলো। কলেজে এসেই শুনল তাকে নাকি আজ বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিতে হবে। নিশিতা বরাবরই এই সব অনুষ্ঠান আয়োজন থেকে নিজেকে দূরে রেখেছে। কলেজের কোনো অনুষ্ঠান হলে এসে পিছন থেকে অনুষ্ঠান উপভোগ করে চলে যায়। পড়াশোনায় ক্লাসের প্রথম সারিতে হলেও অনুষ্ঠানের সময় নিশিতা শেষ সারিতেই থাকে সব সময়। সেখানে আজ নাকি তাকে আবার বিশেষ অতিথিকে বরণ করতে হবে। নিশিতা বারবার করে তার স্যারদের সাথে কথা বলল, সে বরণ করতে চায় না বিশেষ অতিথিকে, তার পরিবর্তে অন্য কাউকে পাঠানো হোক সেখানে। কিন্তু তারা কেউই কথা শোনেনি নিশিতার। অগত্যা নিশিতাকে ফুল হাতে গেটের সামনে দাঁড়াতে হলো বিশেষ অতিথিকে বরণ করে নিতে। কিছুক্ষণ পরই গেটের সামনে এসে দুটো গাড়ি দাঁড়ালো। দ্বিতীয় গাড়ি থেকে কতগুলো অল্প বয়সের ছেলেপেলে নেমে এলো, অতঃপর তারা গিয়ে খুলে দিল প্রথম গাড়ির দরজা। সেখান থেকে নেমে এলো দুইজন স্যুটবুট হাঁকানো ভদ্রলোক। তাদের পেছন পেছনই নেমে এলো আহরাব। শক্তপোক্ত শরীরে বেশ আটসাট বেঁধে রয়েছে পাঞ্জাবিটা, বুকের কাছে ঝুলছে একটা কালো রঙের সানগ্লাস। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শ্যামরঙা এই পুরুষ যেন আজ মেয়েদের হৃদয় চুরি করতে বেরিয়েছে। দলের লোকেদের সাথে কথা বলতে বলতে হিরো স্টাইলের সামনের দিকে এগিয়ে এলো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতা। এই পুরুষটি একদিন তার হওয়ার কথা ছিল, আর আজ তাকে চায় না নিশিতা। একটু পরই আহরাবের দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে ফেলল নিশিতা। নিজের দিকে তাকালো একবার, আবার আহরাবের দিকে তাকালো একবার। আহরাবের পাঞ্জাবিটার রংটাও নীল, আর তার শাড়ির রংটাও নীল। তাছাড়া দুটি পোশাকেরই এমনভাবে ডিজাইন করা, দেখে মনে হচ্ছে কাপল ড্রেস। নিশিতার বান্ধবী মীরা পাশ থেকে ফিসফিসিয়ে নিশিতাকে বলল, তুই আর আমাদের বিশেষ অতিথি দেখি একদম ম্যাচিং ম্যাচিং। নিশিতার আর বুঝতে বাকি রইল না এই শাড়ি লীনা কোথা থেকে পেয়েছে, আর কেনই বা তাকে এত জোর করে আজ শাড়ি পরিয়ে পাঠিয়েছে। আহরাব সামনে এসে দাঁড়ালো নিশিতার। একটু সময়ের জন্য যেন থমকে গেল সে। এতক্ষণ ওর সাথে কথায় কথায় একদম খেয়াল করেনি নিশিতাকে, কিন্তু এখন ইস, হার্টবিট বুঝি একটা মিস হয়ে গেল। এত সুন্দর কেন মানুষ হয়? নিশিতার ফর্সা শরীরে নীল রঙা শাড়িটা যেন ফুটে উঠেছে বেশ। খোপার পাশে উকি দিচ্ছে গুটি কয়েক ফুল। নিশিতার চোখে চোখ পড়ল আহরাবের। ওই কাজল কালো চোখ দিয়ে যেন এখনই ঘোর লাগিয়ে দিবে আহরাবের। ঢোক গিলল সে। না, এই মেয়েটা শেষ পর্যন্ত তার চরিত্রে দাগ লাগিয়েই ছাড়বে। তার চিরকুমার ব্রত থেকে বিদায় নেওয়ার সময় বুঝি এসে গেছে এবার।
অনিচ্ছা সত্ত্বেও ঠোঁট প্রসারিত করে হাসি দিল নিশিতা। হাতে থাকা ফুলের তোড়াটা এগিয়ে দিল আহরাবের দিকে। আহরাব হাত বাড়িয়ে নিল তোড়াটা। সবার অগোচরে ধীরে ধীরে বলল, তোমার থেকে ফুলগুলোকে বেশি সুন্দর লাগছে। কটমট করে তাকালো নিশিতা। পাত্তা দিল না আহরাব। ফুলের তোড়াটা হাতে নিয়েই চলে গেল স্টেজের দিকে। স্টেজের কোণে বিশেষ অতিথির জন্য সংরক্ষিত আসনে বসে পড়ল সে। নিশিতা বরাবরের মতোই দর্শক সারির পেছনের সিট দখল করে নিল। সামনে বসে নাচ দেখবে, গান শুনবে তেমন কৌতূহল ছিল না তার কোনো কালেই। তাছাড়া এখন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা প্রদান করবেন। সংক্ষিপ্ত বক্তৃতা দিবে বলে বক্তৃতা শুরু করবে, তবে ঘণ্টাখানেক পরও তাদের এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ হবে কিনা সন্দেহ। এই বক্তৃতা শোনার মতো বিরক্তিকর কাজ মনে হয় পৃথিবীতে আর দুটো নেই। মাঝে মাঝে তো নিশিতার এই বক্তৃতা শুনতে শুনতে ঘুম চলে আসে। পেছনের সিটে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশের আয়োজন দেখছিল নিশিতা। আবার মাঝে মাঝে আহরাবের দিকে অল্প স্বল্প তাকাচ্ছে। আহরাব তার দিকেই তাকিয়ে আছে সর্বক্ষণ। তাকে যেন বন্দি করে রেখেছে ওই দু চোখ দিয়ে। ভাগ্যিস এখনো এত মানুষ, তাই কেউ কার দিকে তাকাচ্ছে বোঝার উপায় নেই। না হয় আজ একটা কেলেঙ্কারি হয়ে যেত, হয়তো পত্রিকাতেও নিশিতার ছবি ছাপা হয়ে যেত আজ। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। বাড়ি ফিরে যাবে একটু পরই। এখানে এই লোকের সামনে থাকার কোনো ইচ্ছে নেই তার। নিশিতার ভাবনার মধ্যে একটা মেয়ে এলো নিশিতার সামনে, বলল, হাই আপু। সৌজন্যতার খাতিরে হাসল নিশিতা, বলল, আসসালামু আলাইকুম। মেয়েটা বোধহয় একটু বিব্রত বোধ করলো, তবে প্রকাশ করলো না। ঠোঁটে হাসির রেখা টেনে বলল, আমাকে হয়তো চিনো তুমি, আমি তোমার সিনিয়র। ও, কিন্তু আমি আপনাকে চিনি না। মেয়েটা বুঝি এবার একটু অপমান বোধ করলো, কিন্তু তবুও কিছু বলল না। এখন কিছু বলতে গেলেই সে যে কাজে এসেছিল তা ভেস্তে যাবে। আর এই মেয়ে যে কি কাজে এখানে এসেছে সেটাও বুঝতে বাকি নেই নিশিতার। মাত্রই কতগুলো ছেলেদের নিশিতাকে দেখিয়ে দেখিয়ে কিছু বলছিল সে। চোখ এড়ায়নি নিশিতার। চারদিকে চোখ বুলাতে বুলাতে তার নজরে এসেছিল ওই মেয়েটাও। মেয়েটি আবার একটু হাসল, বলল, নিবিড় তোমাকে ডাকছি। ভ্রু কুচকালো নিশিতা, বলল, নিবিড়কে? আমার ক্লাসমেট, তোমার সিনিয়র। ও, সে কেন আমাকে ডাকছে? আমি কি করে বলবো? তোমাকে যখন ডেকেছে তুমি গিয়ে দেখো। দুঃখিত আপু, মাফ করবেন। এভাবে অপরিচিত একটা ছেলে আমাকে ডাকবে আর আমিও একা একা তার কথা শুনতে চলে যাব, এমন মেয়ে আমি নই। তাছাড়া এখন দিনকালও তো ভালো নয়, আমি যেতে পারবো না। ওকে, তাহলে আর কি করার। মেয়েটি চলে গেল। আবার গিয়ে সেই ছেলেগুলোর সাথে কথা বলতে শুরু করলো। নিশিতা দেখলো সেদিক তাকিয়ে একবার, অতঃপর স্টেজের দিকে তাকালো আবার। আহরাব এখনো তার দিকেই তাকিয়ে আছে। মিনিট পাঁচেক পরই একটা ছেলে এলো, চেয়ার টেনে বসলো নিশিতার পাশে। ভদ্র কণ্ঠে বলল, তুমি নিশিতা, তাই তো? নিশিতা ভ্রু কুচকে তাকালো ছেলেটির দিকে, মুখে বলল। ছেলেটি হাসলো, বলল, আমি নিবিড়। ও, শুধু ও? আর কিছু বলার ছিল বুঝি? না, তবে সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। বয়ফ্রেন্ড আছে তোমার? না। তাহলে তো আমার পথ সুগম। মৃদু হাসলো নিশিতা, বলল, আমার মনের পথ এতটাও সুগম নয় যে আপনি চাইলেই চলে আসতে পারবেন। যদি তাই হতো তাহলে আমার বয়ফ্রেন্ড থাকতো। চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টা করে লাভ কি? যেখানে কোনো আশা নেই সেখানে থমকে গিয়ে কোনো লাভ আছে কি? তার থেকে বরং আপনি অন্যত্র চেষ্টা করুন। থমকে তো আমি তখনই গেছি যখন নীল শাড়ি পরিত তোমার মতো এক পরীকে আমার চোখের সামনে দেখেছি। নিশিতা একবার তাকালো ছেলেটির দিকে, অতঃপর উঠে দাঁড়ালো। এই ছেলের সাথে এখানে বসে তর্ক করে লাভ নেই। সে তার মতো না বলে দিয়েছে। তারপরেও যদি এই ছেলে তার পিছু না ছাড়ে তাহলে ভবিষ্যতে যা হবে তার দায়িত্ব একমাত্র ছেলেটির। নিশিতার পেছন ঘুরতেই ভড়কে গেল। তার পেছনে বসে আছে জিসান। তার মানে এতক্ষণ এখানে কি হয়েছে না হয়েছে সব শুনে নিয়েছে জিসান। ঢোক গিলল নিশিতা স্টেজের দিকে তাকাতেই কেঁপে উঠল। আহরাব রক্তচক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। নিশিতা দ্রুত পায়ে হাঁটা ধরল। এখানে থাকা মানেই বিপদ। জেনে শুনে কে বিপদে পড়তে চায়? তার চেয়ে বাড়িতে গিয়ে শান্তিতে একটি ঘুম দিবে। কলেজ থেকে বের হতেই পথ আগলে দাঁড়ালো জিসান, বলল, ম্যাম, বস আপনাকে অপেক্ষা করতে বলেছে, একটু পরেই আসবেন তিনি।
নিশিতা পাত্তা দিল না জিসানের কথায়, তার পাশ কাটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। জিসান আবার দৌড়ে গিয়ে পথ আগলে দাঁড়ালো নিশিতার, বলল, এটা বসের আদেশ। বস আপনার? আপনি তার আদেশ মানুন গিয়ে। সে তো আর আমার বস নয়। আমি কেন তার আদেশ মানবো? পথ ছাড়ুন আমার। সরি ম্যাম। রোজ রোজ কি শুরু করেছেন? গাড়িতে ভরে গুন্ডাদের মতো এখানে নিয়ে যান, সেখানে নিয়ে যান। আপনারা এমপি হয়েছেন কি করে বলুন তো? নাকি ভোট চুরি করেছেন? তওবা তওবা ম্যাম, আমাদের বস আর ভোট চুরি করবে কোনোদিনও না। জনগণ খুব ভালোবাসে আমাদের বসকে, জনগণের ভোটেই এমপি হয়েছে আমাদের বস। আহরাব এসে দাঁড়ালো নিশিতার পেছনে, বলল, কি হয়েছে? নিশিতা কিছু বলার আগেই জিসান বলল, কিছু না। আহরাব তাকালো নিশিতার দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তার পা থেকে মাথা পর্যন্ত, বলল, ছেলেটি কি বলছিল তোমাকে? আমার পেছনে আপনার চেলা লাগিয়ে যখন ইতোমধ্যে সবটা শুনেই ফেলেছেন, তাহলে আবার জিজ্ঞেস কেন করছেন? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। নিশিতা শাড়ির কুচিগুলো নেড়ে ঠিক করতে করতে জবাব দিল, প্রেম নিবেদন করেছিল আমাকে। তুমি কি উত্তর দিলে? নিশিতা মাথা তুলল, ভ্রু কুচকে তাকালো জিসানের দিকে, বলল, জিসান ভাই, আপনি এখনো আমার উত্তরটাই জানাননি। আপনার বসকে। এটা কেমন কথা হলো? আপনি তো চেলা নামের কলঙ্ক। জিসান মাথা চুলকে উত্তর দিল, বলেছিলাম তো, আপনি না করে। আর কিছু বলতে পারল না সে। আহরাবের তীক্ষ্ণ চোখের চাহনিতে চুপ হয়ে গেল সে। নিশিতা ঠোঁট প্রসারিত করল, বলল, আপনার দেয়া পোশাকের মাধুর্যে চোখ পড়েছে অন্য কারো। কখনো আবার আপনার ফেলে আসা মূল্যবান সম্পদও হয়ে যাবে অন্য কারো। সাবধান এমপি সাহেব, সাবধান। কথাটি শেষ হতে 1 মিনিটও সেখানে দাঁড়ালো না নিশিতা। দ্রুত পা ফেলে চলল সে বাড়ির দিকে। আহরাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার যাওয়ার পানে, থম মেরে রয়েছে যেন সে। নিশিতার কোনো কথাই বোধগম্য হচ্ছে না তার। সব সময় কেমন হেয়ালি করে কথা বলে মেয়েটা, আর সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে শুধুমাত্র উত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখে সবটা। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। ব্যস্ত শহরটা শান্ত হতে শুরু করেছে ধীরে ধীরে। আহরাব বিছানায় আলসেয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে। ভাবছে সে কিছু, ভাবছে নিশিতার কথাগুলো। আহরাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে নিশিতা কোনো কথাই এমনি এমনি বলেনি, তার কথাগুলোর অর্থ আছে। কিন্তু কি সেই অর্থ যা জানা নেই আহরাবের? হঠাৎ কেউ কড়া নাড়ল দরজায়। আহরাব চোখ বন্ধ করেই বলল, দরজা খোলাই আছে। চাপানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো মেহেরাব আর মাহবুব। কাচমাচি করছে তারা, হয়তো বলতে চাইছে কিছু। চোখ খুলল আহরাব, বলল, কি চাই? মাহবুব খোঁচা মারল মেহেরাবকে, ফিসফিসিয়ে বলল, তুই বল। মেহেরাব চোখ গরম করে তাকালো মাহবুবের দিকে, বলল, তুই বল। ধমকে উঠল আহরাব, বলল, বলবি নাকি লাথি মেরে রুম থেকে বের করে দেব দুটোকেই? মেহেরাব মাহবুবের দিকে গরম চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আমরা একটু ট্যুরের প্ল্যান করেছিলাম। ভালো কথা। তা কোথায় যাচ্ছিস? কক্সবাজারে যাবো ভাবছিলাম। ও, মাহবুবও যাবে নাকি? মাহবুব মুখ খুলল এবার, বলল, হ্যাঁ, আমি, মেহরাব, লিনা, রিনা আর নিশিতা সবাই মিলে ট্যুর দিব ভাবছিলাম। নড়ে চড়ে বসলো আহরাব। আজ শোয়া থেকে ভালোভাবে বসলো সে, বলল, কার কার কথা বললি আবার বলতো নামগুলো? মেহরাব, লিনা, রিনা, নিশিতা আর আমি। ও, কবে যাচ্ছিস? পরশু ভোরের বাসে। ভ্রু কুচকে তাকালো আহরাব, বলল, বাড়ির গাড়ি থাকতে বসে কেন? না, মানে ট্যুরের মতোই যেতে চাই, সম্পূর্ণ এনজয় করতে চাই, তাই আর কি। ওকে, ডান। ডান মানে? পরশু ভোরে বুঝবি। যা, নিজেদের রুমে গিয়ে ঘুমা এখন। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। পাখির কিচিমিচির ধ্বনি শোনা যাচ্ছে কিছুটা। দেখতে দেখতে কেটে গেছে একটা দিন। মেহেরাবদের ট্যুরের দিন উপস্থিত। আজই ট্যুরে কক্সবাজার যাবে তারা। ভোর 5টা থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে তাদের। 7টায় বাস, 6:30 এর মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। একটু আগে ভাগেই যাওয়া ভালো। দরকার হয় গিয়ে কিছুক্ষণ স্টেশনে বসে থাকবে। নিশিতা ট্যুরে যেতে চাইছিল না মোটেই। লিনা জোর করে রাজি করিয়েছে তাকে। নিশিতার ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দিয়েছে লিনা। বাস স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 6:40 বেজে গেল তাদের।
স্টেশনে লোকজন নেই বেশি, 2-4 জন মানুষ দেখা যাচ্ছে আশেপাশে আর কিছু যাত্রীরা। একটু পরই ব্যস্ত হয়ে পড়বে স্টেশনটা, কানায় কানায় ভরে উঠবে চারদিক। স্টেশনের পাশে চায়ের দোকানগুলো খুলতে শুরু করেছে কেবলই। মেহরাবদের বাসও দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। মেহরাবরা টিকিট কেটে রেখেছিল আগেই, যে যার সিটে উঠে বসে পড়েছে তারা। বাসের মধ্য দিক দিয়ে পড়েছে তাদের সবগুলো সিট। নিশিতা জানলার পাশে বসেছে, তার পাশেই বসেছে লীনা। মাহবুব আর রিনা পাশাপাশি বসেছে, আর মেহরাব বসেছে একা। বাস ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। বাস ড্রাইভার বাসের ইঞ্জিন চালু করে রেখে দিয়েছে আরও 10 মিনিট আগে। ইঞ্জিনের শব্দে যেন নিশিতার মাথা ধরে যাচ্ছে, বিরক্তিতে ভাঁজ পড়েছে তার কপালে। হঠাৎই তখন বাসে উঠে এলো এক ভদ্রলোক। বাস শুদ্ধ সবাই অবাক চোখে তাকালো তার দিকে। কালো হুডি, কালো প্যান্ট, কালো সানগ্লাস, কালো মাস্কে ঢাকা লোকটি। হুডির টুপিটা আবার মাথায় দেয়া। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে ডাকাতি করতে বাসে উঠেছে। বাসের লোকজন হয়তো প্রথমে ভেবেছিল সেটাই, তাই তো এত অবাক হয়ে গিয়েছিল তারা। লোকটি বাসে উঠতেই নিশিতার পাশ থেকে উঠে গেল রিনা। রিনা পাশ থেকে মাহবুবকে উঠিয়ে বসে পড়ল সেখানে। সে লীনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, বলল, এ কি, তুই আমার সিটে বসেছিস কেন? ওঠ এখান থেকে। লীনা পাত্তা দিল না, সে চুপচাপ বসে রইল সেই সিটে। মাহবুব দাঁড়িয়ে রয়েছে সেই সিটের পাশেই। এর মধ্যেই কালো হুডি পরা লোকটি বসে পড়ল নিশিতার পাশে। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো লোকটির দিকে। তবে লোকটির এমন কাণ্ডে অবাক হলো ওরা সবাই। মেহরাব রেগে গেল কিছুটা। এভাবে সিট খালি পেলেই সেখানে সেখানে এসে বসে পড়তে হবে নাকি? তাও আবার একটা মেয়ের পাশে না জিজ্ঞেস করেই। আর তাছাড়া এটা তাদের সিট, তাদের টিকিটও আছে এই সিটের। মেহরাব রেগে লোকটিকে কিছু বলবে তার আগেই লোকটি হুডিটা খুলতে খুলতে মাহবুবকে বলল, ওভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? মেহরাবের পাশের সিটটা কেটে রেখেছি আমি, ওখানে গিয়ে বসে পড়। চমকে উঠল সবাই, গোল গোল চোখে তাকালো লোকটির দিকে। মেহরাব অস্ফুট কণ্ঠে বলল, আহরাব ভাই। নিশিতা ও গোল গোল চোখে তাকিয়ে আছে পাশে বসা আহরাবের দিকে। আহরাব হুডিটা খুলে কোলের ওপর রাখতে রাখতে বলল, এই গরমেও তোদের জন্য আমাকে এই গেট আপে বাসে উঠতে হলো। বাড়ির গাড়ি থাকতেই বাসে যাওয়ার ভূতটা তোদের মাথায় কেন চাপলো কে জানে। নিশিতা অবাক কণ্ঠেই বলল, আপনিও যাবেন নাকি আমাদের সাথে? পাশ ফিরে তাকালো আহরাব, বলল, না গেলে এই গরমে এই গেট আপে বাসে উঠেছি কি তোমার চেহারা দেখতে? নিশিতা ভ্রু কুঁচকে তাকালো আহরাবের দিকে, অতঃপর মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালো সে। আহরাবের উত্তরটি তার একদমই পছন্দ হয়নি। সে যদি আগে জানতো আহরাবও যাবে তাদের সাথে, তবে কখনোই সে রাজি হতো না কক্সবাজার যেতে। গাড়ি ছাড়লো। মিনিট 20 পরই শুরু হলো নিশিতার বমির পালা। বাসে একদম উঠতে পারে না নিশিতা, তাহলেই বমি শুরু হয়ে যায়। অস্থির হয়ে উঠল আহরাব। নিশিতা জানলা দিয়ে বমি করেই যাচ্ছে। গাড়ির হেল্পার বারবার মাথা ভেতরে নিতে বলছে তাকে। এভাবে মাথা বের করে দিয়ে রাখলে বিপদ হতে পারে যে কোনো সময়। আহরাব একটা পলিথিন চেয়ে আনলো হেল্পারের কাছ থেকে। নিশিতার মাথা টেনে ভেতরে এনে হাতে ধরিয়ে দিল পলিথিনটা। পলিথিনের মধ্যে মুখ দিল নিশিতা। আহরাব নিজের হাত দিয়ে তার কপাল চেপে ধরল। মেহরাবের দিকে তাকিয়ে কটমট করে বলল, ও যে বাসে উঠতে পারে না জানতিস না, তারপরও বাসে উঠলি কেন? সত্যি বলছি, জানতাম না আমি কিছুই। আহরাব এবার লিনার দিকে তাকালো, বলল, তুই তো জানতিস, তারপরও বাসে উঠলি কেন? বাড়ির গাড়িতে গেলে কি সমস্যা হতো তোদের? লিনা কাচুমাচু করে বলল, বাড়ির গাড়িতেও তো একই অবস্থা, বমি করেও। তাহলে আনলি কেন ওকে? বাসে ফেলে আসতি এই বমির ড্রামটাকে। আমরা সবাই কক্সবাজার গিয়ে আনন্দ করব, ও ঘরের এক কোণে একা পড়ে থাকবে, ভালো লাগবে না বিষয়টা? তাছাড়া কোথাও তো যায় না ও, তবুও এই সুবাদে কক্সবাজারটা ঘুরে আসতো। আহরাব আর কিছু বলল না, ফিরে তাকালো নিশিতার দিকে। বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। এইটুকু পথেই এই অবস্থা, তাহলে বাকি পথ কি হবে তার? জিসানকে কল করে তো কোনো উপায় নেই। এর আগে যতবারই নিশিতাকে নিজের গাড়িতে উঠিয়েছে অল্প সময়ের জন্য, তাই হয়তো তখন বমি করেনি নিশিতা। তাছাড়া সে গাড়ি ছিল এসি যুক্ত, তাই নিশিতার এই বিষয়টাও অজানা ছিল আহরাবের। হঠাৎ আহরাব চেঁচিয়ে উঠল, হেল্পারকে বলল গাড়ি থামাতে। প্রথমে হেল্পার রাজি না হলেও নিশিতার অবস্থা দেখে রাজি হলো। নিশিতাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল আহরাব।
মেহরাব, মাহবুব, লিনা ওদের বাসেই রেখে এসেছে। ওদের যখন এত ইচ্ছে বাসে যাওয়ার, যাক বাসে করে। যদিও মেহরাব ওরা আসতে চেয়েছিল ওদের সাথে, তবে আহরাবের অগ্নিদৃষ্টির সামনে আর সাহস করে বলে উঠতে পারেনি কেউই। একটা গাড়ি ঠিক করে তাতে নিশিতাকে ধরে উঠালো আহরাব। নিশিতার যেন হুঁশ নেই কোনো, তাকে যেদিকে টানছে সেদিকে যাচ্ছে সে। গাড়িতে করে নিশিতাকে নিয়ে ট্রেন স্টেশনে এলো আহরাব। জিসানকে কল করে আগে থেকেই ট্রেনের টিকিটের ব্যবস্থা করে রাখতে বলেছে। জিসান আহরাবের আদেশ অনুযায়ী করছে সবটা। এখন হাতে একটা ব্যাগ নিয়ে স্টেশনে এসেও দাঁড়িয়ে রয়েছে। নিশিতাকে নিয়ে আহরাবের গাড়ি থেকে নামতে দেখেই এগিয়ে গেল জিসান। আহরাব চোখ তুলে দেখল জিসানকে, বলল, যা যা আনতে বলেছিলাম এনেছিস? জিসান হাতের ব্যাগটা এগিয়ে দিল আহরাবের দিকে, বলল, এই ব্যাগে সব দিয়ে দিয়েছে। আহরাব ধরল ব্যাগটা, বলল, আচ্ছা এখন ফিরে যা তুই, আর আমি না আসা পর্যন্ত সামনে নিস সবটা। ওকে বস। আহরাব নিশিতাকে ধরে আস্তে আস্তে উঠে বসলো ট্রেনে। নিশিতাকে জানলার পাশে বসিয়ে তার পাশেই বসে পড়ল সে। নিশিতার মাথাটা এনে কাঁধে রাখলো সে। হাতের ব্যাগটা রাখলো কোলের ওপর। ব্যাগ খুঁজে বের করে আনলো 1 বোতল পানি, একটা পাউরুটির প্যাকেট আর কলা। পানির বোতলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, পানি খাও, ভালো লাগবে। নিশিতা নিল পানির বোতলটা। বোতলটার ছিপি খুলে মুখে পানি নিয়ে কয়েকবার কুলকুচি করে খেয়ে নিল কয়েক ঢোক। বোতলের ছিপি আটকে বোতলটা ফেরত দিল আহরাবকে। আহরাব হাত বাড়িয়ে নিল, বোতলটা এগিয়ে দিল রুটি আর কলা, বলল, খেয়ে নাও। নাক মুখ কুচকে ফেলল নিশিতা, বলল, খেতে ইচ্ছে করছে না আমার। আহরাব শাসনের সুরে বলল, এতক্ষণ বমি করতে করতে পেটে কিছু আছে বলে তো মনে হয় না। খেয়ে নাও তাড়াতাড়ি, না হয় আরও দুর্বল হয়ে পড়বে। অনিচ্ছা সত্ত্বেও পাউরুটির প্যাকেটটি হাতে নিল নিশিতা। আহরাব আগেই খুলে রেখেছিল প্যাকেটটি। নিশিতা 1 পিস রুটি বের করলো প্যাকেট থেকে, কোনো রকম নাক চোখ বন্ধ করে খেয়ে নিল। প্যাকেটটা আবার আহরাবের দিকে এগিয়ে দিয়ে বলল, আর খাবো না। আহরাব নিয়ে নিল প্যাকেটটি, বলল, আচ্ছা আর খেতে হবে না, এখন কলাটা খেয়ে নাও। নিশিতা কপাল কুঁচকে হাতে নিল কলাটি। কোনো রকম 2 কামড়ে গিলে ফেলল কলাটি। আহরাব মুচকি হাসল, বলল, গুড গার্ল। কোলের ব্যাগটা নিচে রাখলো আহরাব। নিশিতার মাথা ধরে নিজের কাঁধের ওপরে রাখলো সে। কিছু বলল না নিশিতা, শুধু তাচ্ছিল্য ভরা হাসি হাসল একটু, তবে সে হাসির চোখে পড়ল না আহরাবের। স্টেশনের আশেপাশের ছিটে বসা অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে তা আহরাব আর নিশিতার দিকে। এখনকার যুগে এমন মানুষ খুব কম দেখা যায় যারা তার সঙ্গীর প্রতি এতটা যত্নশীল। আজকাল ভালোবাসাটা হয়ে গেছে মৌখিক, জেদ, অবহেলা আর শো অফে পরিপূর্ণ। মুখে 2-1 বার ভালোবাসি কথাটা বলে দিলেই হয়ে যায় ভালোবাসা। ভালোবাসার সম্পর্কে থাকলেও ভালোবাসার কোনো দায়িত্বই যেন নিতে নারাজ তারা। আচ্ছা, সেগুলো কি সত্যিই ভালোবাসা, নাকি ভালোবাসার আড়ালে শুধু একে অন্যের সাথে সমঝোতা? সামনের সিটে বসা কিছু বয়স্ক মহিলা আহরাব আর নিশিতার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। হয়তো মনে মনে ভাবছে তারা, এই মেয়ে ছেলের লাজ শরম কিছুই নেই, না হয় জনসম্মুখে এমন আদিক্ষেতা করতে পারে। আসলে আমরা যারা ভালোবাসার মানেটা কখনো বুঝি না বা বুঝতে পারি না, তাদের কাছে ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখা, তার যত্ন নেওয়া, তার অসুস্থতায় ব্যাকুল হওয়া আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়। আহরাব একবার চোখ বুলিয়ে তাকালো সবার দিকে। সবার দৃষ্টির মানে বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি। বরাবরই বিচক্ষণ মানুষ তিনি। না হয়তো আর রাজনীতিতে এত নামডাক কামাতে পারতেন না, পারতো না। তবে আহরাব ভাবলেশহীন, কারো ভাবনাতেই কিছু যায় আসে না তার। শুধু তার নিশিতা সুস্থ থাকলেই হবে। মাথা ঘুরিয়ে কাদের দিকে তাকালো আহরাব। নিশিতা চোখ বন্ধ করে আছে। তার ভারী নিঃশ্বাস শব্দ বাড়ি খাচ্ছে আহরাবের কানে। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মৃদু হাসল আহরাব। রাতের আধার ঘনিয়ে এসেছে। সূর্যটা ডুব দিয়েছে অনেক আগেই। কৃত্রিম আলোয় সেজে উঠেছে কক্সবাজার শহরটা। ওই যে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। নিশিতাকে নিয়ে মাত্রই হোটেলে এসে পৌঁছেছে আহরাব। হোটেলটা সমুদ্রের কাছে, পিঠেই বুকিং করা হয়েছিল, তাই ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে এখান থেকেই। মেহরাবরা অনেক আগেই পৌঁছে গিয়েছিল হোটেলে। তার মধ্যেই ঘুরে এসেছে হোটেলের চারপাশটা।
হোটেলের নিজের রুমে ঢুকে বিছানায় শরীর এড়িয়ে দিল নিশিতা। বড্ড ক্লান্ত সে। লিনা এসে পাশে বসলো তার। এই রুমটা লিনা, রিনা আর নিশিতাকে দেয়া হয়েছে। মেহরাব আর মাহবুব এক রুমে আর আহরাবের রুম আলাদা। লিনা কপট রাগ দেখিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট নিবি। নিশিতার যেন শক্তিই নেই উঠে দাঁড়ানোর, তবুও কোনো রকম উঠে দাঁড়ালো সে। কোনো রকম শরীরটা টেনে নিয়ে গেল ওয়াশরুমে। দরজা আটকে ঝর্ণার নিচে বসে পড়ল সে। ঝর্ণার ফোঁটা পানি টুপটাপ করে গড়িয়ে পড়ছে নিশিতার মাথা, কপাল, ঠোঁট, গলা। একে একে ভিজিয়ে দিচ্ছে তার সম্পূর্ণ শরীর। নিশিতা ঝর্ণার নিচে বসেই আনমনে স্মৃতিচারণ শুরু করলো আজকের সব কিছুর। হৃদয় হাসল, বলল, আপনি ফেসে গেছেন এমপি সাহেব, ফেসে গেছেন ভীষণভাবে। শেষ পর্যন্ত নিজের হাঁটুর বয়সী মেয়ের নেশায় আসক্ত হয়ে পড়লেন। আপনি না বলেছিলেন আপনার রুচিবোধ এতটাও নিচে নামেনি যে একজন হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন? তবে এখন কি হলো আপনার সেই রুচিবোধের? ভোর হতে শুরু করেছে। মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসছে সূর্যটা। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নির্মল সতেজ হাওয়া বইছে ধীরে ধীরে। নিশিতা খালি পায়ে হাঁটছে সমুদ্রের তীরে ভেজা বালির ওপরে। মেহরাব, মাহবুব, লিনা, রিনা দল বেঁধে হাঁটছে সবাই। নিশিতা একটু পেছনে তাদের। আহরাব হাঁটছে আবার নিশিতার পিছু পিছু। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার প্রিয়সীর দিকে। সকালের নির্মল বাতাসে কি স্নিগ্ধ লাগছে তাকে। সমুদ্র তীরবর্তী বাতাসে উড়ছে তার খোলা চুলগুলো। নিশিতা বারবার হাত উঠিয়ে চুলগুলো গুজে দিচ্ছে কানের গোড়ায়, কিন্তু অবাধ্য চুলগুলো সেখানে থাকতে নারাজ। তারা বারবার বেরিয়ে পড়ছে আপন গতিতে। আহরাব দেখছে তা মুগ্ধ দৃষ্টিতে। ভালোই লাগছে তার। সময় গড়িয়ে যাচ্ছে আপন গতিতে। ধীরে ধীরে সমুদ্র সৈকতটা ভরে উঠেছে লোকজনে। নিশিতার মনে প্রশ্ন এলো, আচ্ছা এখানে কি সর্বদাই এত লোক থাকে? হয়তো থাকে। সবাই এখানে আসে সমুদ্র বিলাসে। এই যেমন এখন সে এসেছে। লিনা, মেহরাব, মাহবুব, রিনা পানিতে নেমে পড়েছে আগেই। পানির মধ্যে বসেই দুষ্টুমি করছে তারা। নিশিতাকেও ডাকছে বারবার। নিশিতা মাথা ঝাঁকিয়ে না করে দিয়েছে প্রতিবারই। কিন্তু লিনা সে তো নাছোড় বান্দা। সে চেঁচিয়ে বলল, তুই কি নিজের ইচ্ছেতে আসবি নাকি আমি উঠে আসবো? আমার ইচ্ছে করছে না আপু। কক্সবাজার আসার মজাই তো সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ। তাড়াতাড়ি নেমে আয় বলছি। অনিচ্ছা সত্ত্বেও পানির দিকে পা বাড়ালো নিশিতা। 2 কদম এগোতেই তার পথ আগলে দাঁড়ালো আহরাব। ভ্রু কোঁচকালো নিশিতা, বলল, সমস্যা কি? কোথায় যাচ্ছ? লিনা আপুদের কাছে। আহরাব চোখ ঘুরিয়ে তাকালো চারিদিকে, বলল, কেন এখন কক্সবাজারে এসেছে? শরীর প্রদর্শনীর শখ জেগেছে নাকি? মানে? ভিজা কাপড়ে তুমি এখানে ঘুরে বেড়াবে নাকি? আপনার মনে হচ্ছে না আপনি এবার একটু বেশি বেশি করছেন? যদি তোমার তাই মনে হয় তবে তাই। পানিতে তো আজ আমি নামবই, পারলে আটকে দেখান। নিশিতা পা বাড়ালো সমুদ্রের দিকে। তার হাত ধরে ফেলল আহরাব। টেনে নিয়ে যেতে শুরু করলো অন্যদিকে। নিশিতা চেঁচিয়ে উঠল, বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন বলছি। আহরাব হাত ছাড়ল না। টেনে নিয়ে গেল একটা নির্জন স্থানে। চারিদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না এখানে। শুধুমাত্র তারা দুজনেই উপস্থিত এখানে। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে বেশ চড়াভাবে। হয়তো এখানে জনমানবের কোলাহল নেই তাই। নিশিতা ভ্রু কুঁচকে শুধালো, এখানে নিয়ে এসেছেন কেন? যাও, এখানে যত ইচ্ছে ভেজো পানিতে। কেন, আপনার সামনে শরীর প্রদর্শনীয় করতে নাকি? আহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, বরাবরই অতিরিক্ত কথা বলো তুমি। যেমন বরাবরই অতিরিক্ত করেন আপনি। সমুদ্রে কি নামবে তুমি? না। ওকে, ফিরে চলো তবে হোটেলে। না, যাব না। আমি লিনা আপুদের কাছে যাব। সেখানে আর যাওয়া হচ্ছে না তোমার। নিশিতা কটমট করে তাকালো আহরাবের দিকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো জন কয়েক লোক। চেহারাতেই কেমন গোন্ডা গোন্ডা ভাব তাদের। তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিছু একটা নিয়ে। হঠাৎই তাদের মধ্যে একজন বলে উঠল, এইটাই আরহাব ইশতিয়াত এমপি। ওরেই মারার লগি বস কইছে আমাগো। ভ্রু কুচকে তাকালো আহরাব। এদের তাকে মারতে পাঠানো হয়েছে? রাজনীতি ফুয়াদে শত্রুর অভাব নেই তার। তার মধ্যে এইগুলোকে কে পাঠালো তাকে খুন করতে? নিশিতা ভয় পাচ্ছে একটু আধটু। এমন পরিস্থিতিতে এর আগে কখনই পড়েনি সে। এভাবে গুন্ডাদের এতটা সামনে থেকে দেখেওনি কখনো।
ওই লোকগুলোর মধ্যে একজন হঠাৎই উঠে বলল, তাইলে ধর শালারে, এখনো দাঁড়াইয়া রইছস কেন? আহরাব শক্ত করে ধরল নিশিতার হাত, চেঁচিয়ে বলল, পালাও তাড়াতাড়ি। নিশিতার হাত ধরে দৌড়তে শুরু করলো আহরাব। তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করলো ওই গুন্ডাগুলো। নিশিতা দৌড়তে দৌড়তে বলল, আমরা পালাচ্ছি কেন? আহরাব নিশিতার দিকে ফিরে তাকালো একবার, বলল, তোমার কি মনে হচ্ছে আমি সিনেমার মতো ওদের সাথে ডিসুম ডিসুম করে মারামারি করব? এটা সিনেমা নয়, বাস্তব জীবন। ওদের সাথে মারামারি করতে গেলে মুহূর্তেই ওরা চ্যাপটা করে দিবে আমাকে, বুঝেছো? এখন জোরে দৌড়াও, না হয় ওরা ধরে ফেলবে আমাদের। নিশিতা পেছন ফিরে তাকালো। ওদের থেকে একটু দূরেই গুন্ডাগুলো ওদের পেছন পেছন আসছে। পেছনে তাকিয়ে দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ল নিশিতা। আহ করে আর্তনাদ করে উঠল সে। থেমে গেল আহরাব। ফিরে তাকালো নিশিতার দিকে, টেনে তুলল তাকে। সারা শরীরে তার বালিতে মাখামাখি। আহরাব পেছনে তাকালো। গুন্ডাগুলো ওদের কাছাকাছি চলে এসেছে। দ্রুত সে কাঁধে তুলে নিল নিশিতাকে। শুরু করলো আবার দৌড়। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল নিশিতা। হতভম্ব সে। আহরাব তাকে কাঁধে তুলে নিয়েছে। নিশিতা আহরাবের পিঠে কিল ঘুষি মারতে লাগলো। চেঁচিয়ে বলল, নিচে নামান, আমাকে এভাবে কাঁধে তুলেছেন কেন? আহরাব পাত্তা দিল না তাতে, উল্টো হাঁপাতে হাঁপাতে বলল, কি ভারী তুমি! দেখতে তো মনে হয় বাতাসি, কিন্তু ওজনে এত ভারী কেন? কি আমি ভারী? এত বড় কথা! নিশিতা জোরে এক কিল বসিয়ে দিল আহরাবের পিঠে। পিঠটা যেন বেঁকে গেল তার, তবুও থামছে না সে। পিঠ বাঁকিয়েই সামনের দিকে দৌড়ে চলেছে সে। দৌড়তে দৌড়তে লোকালয়ে পৌঁছে গেল তারা। আশেপাশে ঝুপড়ি ঝাপড়ি ঘর দেখা যাচ্ছে। বড় বড় মাছ শুকাতে দেওয়া হয়েছে শুটকি করার জন্য। মাটিতে ধানের মতো বিছিয়ে শুকাতে দেওয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। এটা মৎস্যপাড়া বোধ হয়। আহরাব নিশিতাকে নিয়েই ঢুকে পড়ল তার মধ্যে এক ঝুপড়িতে। ঝুপড়ির সামনে এক বুড়ো লোক বসেছিল। তার অনুমতি নিয়েই ঢুকেছে এই ঝুপড়িতে। না হয় এভাবে অপরিচিত কেউ এসে তাদের ঘরে ঢুকে পড়লে তো আবার হুলুস্থুলুদ বেঁধে যাবে চারিদিকে। গুন্ডারা সহজেই ধরে নিবে তাদের। শুটকির গন্ধে গা গুলিয়ে উঠছে নিশিতার। ওয়াক ওয়াক করে বমির ভঙ্গি করল সে। দ্রুত নিশিতার মুখ চেপে ধরল আহরাব। বলল, মারতে চাও নাকি আমাকে? নিশিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহরাবের দিকে। এই মুহূর্তে আহরাব তার কাছে অবস্থান করছে, খুব কাছে। 2 ইঞ্চি ব্যবধান হবে হয়তো তাদের মধ্যে। আহরাবের দৌড়তে দৌড়তে ঘন হয়ে আসা নিঃশ্বাস আসতে পড়ছে নিশিতার চোখ মুখে। আহরাবও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার চোখের দিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। গুন্ডারা এসে বাইরে থেকে তাদের খুঁজে চলে গেল। বুড়ো লোকটি হাঁক ছাড়ল, বাহির হইয়া আহ, ওরা চলে গেছে। ঘোর কাটল আহরাব এবং নিশিতার। একে অপরের থেকে ছিটকে দূরে সরে গেল। আহরাব এলোমেলো দৃষ্টি ফেলে ফোন বের করলো পকেট থেকে। কাউকে কল করে কথা বলতে বলতে বাইরে চলে গেল। যাওয়ার আগে নিশিতার পানে এক পলক তাকিয়ে বলে গেল, বাইরে এসো। রাত নেমেছে ধরণীর বুকে। সূর্যটা ডুব দিয়েছে আর চিরচেনা ঠিকানায়। অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জন কয়েক লোক। রুমের বাইরে তাদের আবার পাহারা দিচ্ছে কয়েকজন। প্রত্যেকের হাতে বন্দুক। বেশ কিছুক্ষণ পার হতেই সেখানে এসে হাজির হলো 2 জন। তাদেরকে দেখে সালাম দিল বন্দুকধারী লোকগুলো। সামনের ব্যক্তি তাদের সালামের উত্তর দিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। অন্য ব্যক্তিটি একটু এগিয়ে গিয়ে জ্বালিয়ে দিল রুমের লাইটটা। রুমটা পরিষ্কার হলো কিছুটা। আগের দিনের ছোট লাল লাইটটা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে পারেনি বিশাল আকৃতির রুমটা। ব্যক্তিটি বসলো হাত পা বাঁধা লোকগুলোর কাছে। শান্ত কণ্ঠে বলল, ওদের মুখটা খুলে দে। অন্য ব্যক্তিটি এসে মুখ খুলে দিল হাত পা বাঁধা লোকগুলোর। সাথে সাথে আকুতি ভরা দৃষ্টি একে একে সবাই বলে উঠল, ছাইরা দেন ভাই, আমরা বুঝবার পারি নাই, আমাগো যা কওয়া হয়েছিল তাই করছি। হিসিয়ে উঠল লোকটি। হাতে একটা লাঠি নিল। লোকগুলো একজনের পশ্চাৎ দেশে একটা বাড়ি মারল। বলল, তখন সাথে বাচ্চা মেয়েটা ছিল বলে কিছু বলিনি, ভয় পেয়ে যাবে সে। তাছাড়া আমি তার সামনে আমার ভয়ঙ্কর রূপটি প্রকাশ করতে চাইনি, তাই বলে কি এখনো ছেড়ে দেব তোদের? আজাদ শেখ। লোকটি ভ্রু কুঁচকে তাকালো, বলল, আজাদ শেখ? বাহ, ভালোই তো, সাহস বেড়েছে তার। সে কি ভুলে গেছে
আহরাব ইশতিয়াতকে কি করতে পারে? এইসব পাতি গুন্ডা পাঠায় তাকে মারার জন্য। বুদ্ধি শুদ্ধি এত লোভ পেয়েছে তার। হাত পা বাঁধা লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, ফেরত দেন স্যার, ঘরে আমাকেও ছোট ছোট বাচ্চা। এতই যখন বাচ্চাদের জন্য দরদ, তাহলে এইসব পথে আসিস কেন? কি করবো স্যার, কাম দেয় না কেউ আমাকেও। চাকরি করুম তাও তো পড়ালেখা করি নাই, পেটে তো খিদা লাগে। একটু বুঝি মায়া লাগলো আহরাবের, বলল, আমি কাজ দিলে করবি? করমু স্যার। এই পথে কিন্তু আর আসতে পারবি না। আসবার চাইও না, সারাদিন ভয়ে থাই কখন জেলে যায়। এই বুঝি পুলিশ ধরলো, তাইলে আমাকে বউ বাচ্চার কি হবে? না খাইতে পইরা মইরা যায় বউরা। আহরাব হাঁক ছাড়লো, বলল, জিসান, ওদের বাঁধন খুলে দে আর আমার কার্ডটা দিয়ে দে। ওকে বস। আহরাব শান্ত দৃষ্টিতে তাকার লোকগুলোর দিকে। এরাই তখন সমুদ্র সৈকতে তাকে মারার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। আহরাব শান্ত কণ্ঠে লোকগুলোকে বলল, এই ঠিকানায় পৌঁছে যাবি, আমার নাম বললেই কাজ দিয়ে দিবে তোদের। লোকগুলো কৃতজ্ঞতা প্রকাশ করলো, বলল, আপনার এই ঋণ কোনোদিন ভুলুম না স্যার। আহরাব কিছুই বলল না, বেরিয়ে গেল রুম থেকে। হোটেলে ফিরেই সবাইকে তাড়া দিল। কাল সকালে ট্রেনে ঢাকা ফিরবে তারা। শত্রুরা জেনে গেছে আহরাব এখানে আছে। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। নিজেদের জন্য ভয় না পেলেও আহরাবের কাছে মানুষগুলোর জন্য ভয় পাচ্ছে। তার জন্য যদি তাদের কাছের মানুষগুলোর ক্ষতি হয়ে যায়। যদিও ইতিমধ্যে হোটেলের চারপাশে আহরাবের ছদ্মবেশী গার্ড মোতায়েন করে রেখেছে, তবুও ঝুঁকি যেন একটা থেকেই যায়। ঢাকা অঞ্চলটা তার হাতের মুঠোয় হলেও কক্সবাজারটা তার সম্পূর্ণ অপরিচিত। অতিরিক্ত সাহসিকতা দেখিয়ে এখানে বসে থেকে ঝুঁকি না নেওয়াটাই ভালো। তাছাড়া সে গোপন তথ্য পেয়েছে যে আজাদ শেখ তাকে মারার জন্য লাগিয়ে দিয়েছে। আরও কক্সবাজার থেকে উঠে ফিরে যাওয়ার কথা শুনেই যেন মাথায় বাজ ভেঙে পড়ল সবার। কেবল একদিন হয়েছে তারা এসেছে, ভেবেছিল এক সপ্তাহ কাটাবে এখানে। লীনা কাঁদো কাঁদো হয়ে বলল, আর 2 দিন থেকে যায় না ভাইয়া, এখনো তো কক্সবাজার ঘোরাই হলো না আমাদের। যা করছি তোদের ভালোর জন্যই করছি। আমি যেন এই সম্পর্কে আর একটা কথাও শুনি না কারো মুখে। যা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। আর কেউ কিছুই বলার সাহস পেল না। বুকের ভেতরে পাথর চাপা দিয়ে ব্যাগ গুছানো শুরু করলো সবাই। নিশিতা ভাবলে সে একটা কথাও বলেনি এখন অবধি। হয়তো বুঝতে পেরেছে আহরাব কেন এখান থেকে চলে যেতে চাইছে। সমুদ্র সৈকতে ওইটুকু ঘটনাতে এত ভয় পেয়ে গেছে লোকটা। এত ভয় নিয়ে সে রাজনীতি করে কিভাবে বোধগম্য হয় না তার। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে, বিড়বিড়িয়ে বলল, এরা নাকি আবার দেশের প্রথম সারির রাজনীতিবিদ। পরের দিন ভোরের ট্রেনেই ঢাকায় ফিরে এসেছে তারা। স্টেশন থেকেই আশরাফ সাহেব এসে নিয়ে গেছেন লীনা, নিশিতা আর রিনাকে। আহরাব, মেহরাব আর মাহবুব নিজেদের বাড়ি চলে গেছে। বাড়িতে এসেই আহরাব বেরিয়ে পড়েছে কোথাও একটা। মেহরাব আর মাহবুব আফসোস করে মরছে কেন তারা সেদিন আহরাবকে কক্সবাজারের কথা বলতে গিয়েছিল। না সেদিন তাকে ট্যুরের কথা বলতো, না সে তাদের সাথে যেত, আর না একদিনের মধ্যে ফিরে আসতে হতো। নিজেদের বোকামির জন্য নিজেদের কপাল চাপড়াতে ইচ্ছে করছে এখন তাদের। দিন 2 কেটে গেল। কক্সবাজার থেকে ফেরার পর কেমন যেন আহরাবের ভালো লাগছে না কিছুই। কাজে মন বসছে না, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। রোজই নিশিতার কলেজের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নেয় আহরাব। কিছুটা সময় কাটায় তার সাথে, তবে সেই সময়টুকু পর্যাপ্ত মনে হয় না আহরাবের। সে বেশ ভালো বুঝতে পারছে নিশিতাকে তার চাই, ভীষণভাবে চাই। সে বাজেভাবে আসক্ত হয়ে গেছে নিশিতা নামক নেশায়। সারাদিন পর মাত্রই বাড়িতে ফিরে শরীরটা এলিয়ে দিয়েছিল বিছানায় আর ভাবছিল নিশিতার কথা। আচ্ছা, মেয়েটা তো কখনো তার সাথে ভালোভাবে একটু কথাও বলেনি। সামনে গেলেই শুধু চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। তারপরেও এত বাজেভাবে কেন তার প্রতি আকৃষ্ট হলো আহরাব? না, এবার এর একটা বিহিত করা দরকার। কতদিন আর এভাবে চলবে? আহরাবের দরজায় টোকা দিল কেউ। আহরাব গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, দরজা খোলা। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আয়েশা বেগম। মাকে দেখেই উঠে বসলো আহরাব, বলল, তুমি এই সময়ে ঘুমাওনি? বিছানার এক পাশে বসলো আয়েশা বেগম, ধীরে সুস্থে বলল, না, তোর অপেক্ষায় ছিলাম, কিছু কথা ছিল তোর সাথে। কি কথা? বয়স হয়েছে, বুড়ো হয়েছিস,
তিন ছেলে সারাদিন থাকে বাইরে বাইরে, আমি আর চারদিক সামলাতে পারছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো কি বলতে চাইছো। আমার এখন ছেলের বউ লাগবে। যে বয়সে আমার এখন নাতি নাতনি নিয়ে খেলার কথা, সেই বয়সে আমার ছেলেরা এখনো বিয়ে করেনি। তুই তো আর বিয়ে শাদী করবি বলে মনে হচ্ছে না, চিরকুমার থাকবি। থাক, আমার কোনো আপত্তি নেই। আমি মেহরাবের বিয়ে দিতে চাচ্ছি। কে বলেছে আমি বিয়ে করব না? করব তো, অবশ্যই বিয়ে করব। চিরকাল একা থাকবো নাকি? ছেলের মুখে বিয়ের কথা শুনে অবাক হলো আয়েশা বেগম, আবার খুশিও হলো বেশ। যে ছেলে মোটেও বিয়ে করতে চায় না, বিয়ের নাম শুনলেই পালায়, সেই ছেলে আজ নিজে থেকে বিয়ে করতে চাইছে। আয়েশা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বাবা, তুই বিয়ে করবি? আমি মেয়ে দেখা শুরু করব তাহলে? ঘরে মেয়ে থাকতে বাইরে দেখার কি দরকার? ভ্রু কুচকে এলো আয়েশা বেগমের, বললেন, ঘরে আবার কোন মেয়ে? কেন, মামি মায়ের ওই ভাইয়ের মেয়েটা, ওটাকে এনে দাও আমাকে। উঠে দাঁড়ালো আয়েশা বেগম, শক্ত কণ্ঠে বলল। অসম্ভব। অবাক হলো আহরাব, বলল, কেন মা, মেয়েটা খারাপ কোন দিক থেকে? মেয়ে খারাপ নয়, খারাপ তুই। আর তাছাড়া মেয়ের বাবা মা কোনো দিনই তোর সাথে নিশিতার বিয়ে দেবে না। চোখ মুখ শক্ত হয়ে এলো আহরাবের। তার সাথে মেয়ে বিয়ে দিবে না কোন বাবা মা? কেন, সে কোন দিক থেকে খারাপ? এই মুহূর্তে যদি বলে সে বিয়ে করবে, তাহলে মেয়ে সহ মেয়ের বাবা মায়ের লাইন লেগে যাবে, আর সেখানে এই মেয়ের বাবা নাকি তার সাথে মেয়ে বিয়ে দিবে না। আহরাব শক্ত কণ্ঠে শুধালো, কেন? কারণ এই মেয়ের নামেই নিশিতার সাথে প্রায় 2 বছর আগেই তুই বিয়ে ভেঙে দিয়েছিলি। চমকে উঠল আহরাব, অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, 2 বছর আগে তোমরা আমার নিশিতার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে? হ্যাঁ, তোর জন্য মেয়েটা কি কি না সহ্য করেছে। কোনো দোষ না করেও গ্রামে বদনাম রটে গিয়েছিল মেয়েটার। তোর জন্য মেয়েটার আজ তার পরিবারের থেকে এত দূরে, শুধুমাত্র তোর জন্য মেয়েটাকে কত মানুষের কত কথা সহ্য করতে হয়েছে। আর তুই এখন বলছিস তুই তাকে বিয়ে করবি? নিশিতা চাইলেও তো আমি কখনো নিশিতার সাথে তোর বিয়ে দিব না। তুই যোগ্য না নিশিতা। আয়েশা বেগম আর একটা কথাও বলল না। ঠিক 2 বছর আগে সেই দিনের মতোই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। আহরাব যেন থমকে গেছে সেখানেই, তার কানে শুধু একটা কথাই বাজছে, প্রায় 1.5 বছর আগে এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলি তুই। পেটের ভেতরে মোচড় দিয়ে উঠেছে তার, একে একে মনে পড়তে লাগলো নিশিতার হেয়ালিপূর্ণ কথাগুলো। এখন সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে এতদিন তার না বোঝা সেই কথাগুলোর মানে। নিজের অজান্তেই সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল। সেদিন অন্তত একটা বার তার জন্য নির্ধারণ করা পাত্রীর ছবি দেখা উচিত ছিল। আচ্ছা, তার ভুলের ক্ষমা করবে কি নিশিতা? সব ভুলে তাকে মেনে নিবে তো? আহরাব নিশিতা নামক মেয়েটার ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। পা এখন কিছুতেই এই মেয়েটির থেকে ফিরতে পারবে না। তার ফেরা যে আর সম্ভব না। নিজের অজান্তে করা ভুলের জন্য কি নিশিতা তাকে শাস্তি দিবে? আর ভাবতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে আহরাব। নিশিতাকে হারানোর ভয়ে চারদিক থেকে কালো আধারের মতো ঘিরে ধরেছে তাকে। আহরাব বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল। প্রায় রাত 12টা বাজতে চলল। এখান থেকে নিশিতাদের বাসায় যেতে আবার প্রায় 1 ঘন্টা লাগবে। রাত 1টার সময় কারো বাসায় যাওয়া মোটেও কোনো ভদ্রতার লক্ষণ নয়। আহরাব অস্থির হয়ে উঠেছে ক্রমেই। এই মুহূর্তে তার নিশিতাকে প্রয়োজন, তার সাথে কথা বলা প্রয়োজন। অস্থিরতায় মোবাইলটা ছুঁড়ে মারল বিছানায়। উঠে দাঁড়ালো সে। এই রাত শেষ হচ্ছে না কেন? রাতটাও যেন আজ বেইমানি করছে তার সাথে, সময় বাড়িয়ে নিয়েছে। আহরাব হাঁটা ধরল রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আর একটু পরপর দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। ভোর হতে শুরু করেছে, সূর্যটা কেবল উকি দিতে শুরু করেছে আকাশে। আধার কেটে প্রকৃতিতে তার স্বরূপে ফিরে আসতে শুরু করেছে ধীরে ধীরে। আহরাব ভোর হতেই কোনো রকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। নিজের গাড়ি ড্রাইভ করছে আজ। দ্রুত বেগে নিশিতার কলেজের সামনে এসে গাড়ি থামালো। ভোর রাত হওয়ায় রাস্তার যানজট ছিল না। তাড়াতাড়ি সে এসে পৌঁছে গেছে কলেজের সামনে। আশেপাশে কোনো মানুষজন নেই। কলেজের সামনে ব্যস্ত রাস্তাটা একদম ফাঁকা এখন। আহরাব অস্থির চিত্তে তাকালো কলেজের গেটের দিকে। গেটে তালা লাগানো। চোখ ফিরিয়ে সে তাকালো হাতের ঘড়ির দিকে। কেবল 5টা বেজেছে। এত সকালে কলেজের গেট খুলবে কোন পাগলে? তাছাড়া নিশিতার কোচিং 7টায়, সেও আসবে তখন।
প্রায় 2 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে নিশিতার জন্য। আহরাব গাড়ির সিটের সাথে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। রাস্তায় ধীরে ধীরে মানুষের আনাগোনা শুরু হয়েছে। কলেজের গেট খুলে দিয়েছে, কিছু কিছু শিক্ষার্থীও আসা শুরু করেছে। আহরাব বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, নিশিতা কেন এখনো আসছে না। 6:30 এর বেশি বেজেছে। গাড়ির সামনে কাছ থেকে তাকালো আহরাব। ওই তো ব্যাগ কাঁধে নিশিতা আসছে। আহরাবের অস্থির চিত্ত পুরোপুরি শান্ত না হলেও একটু শান্ত হলো। দ্রুত গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা ধীরে আস্তে নিয়ে থামালো নিশিতার পাশে। দরজা খুলে বলল, ভিতরে এসো। ভ্রু কুচকে তাকালো নিশিতা। রাতের ঢিলে ঢালা টি শার্ট, ট্রাউজার আর পায়ে একজোড়া স্যান্ডেল, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল হয়ে আছে দেখেই মনে হচ্ছে রাতে ঘুমোয়নি লোকটা। নিশিতা অবাক হলো। সব সময় নিজের ইমেজ বজায় রাখতে পরিপাটিভাবে চলা লোকটার একই হাল আজ। নিশিতা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এত সকালে? কথা বাড়িও না, গাড়িতে ওঠো। একটু পরেই কোচিং আছে আবার। তোমার কোচিং এর থেকে আমার কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি উঠে এসো গাড়িতে। নিশিতা আর কথা বলল না, উঠে বসলো গাড়িতে। নিশ্চয়ই জরুরি কিছু বলার আছে, না হয় এত সকালে এভাবে পাগলের মতো তো আর ছুটে আসতো না এই লোক। মিনিট 5 পরই এক নির্জন জায়গায় গাড়ি থামালো আহরাব। সকাল হওয়াতে এমনিতেও বাহিরে লোকজন নেই তেমন। গাড়ি থেকে নেমে দাঁড়ালো আহরাব। ঘুরে গিয়ে নিশিতার পাশের দরজাটা খুলে দিল, বলল, বেরিয়ে এসো। ব্যাগ কাঁধে নিয়েই বেরিয়ে এলো নিশিতা। বলল, কি বলবেন বলুন তাড়াতাড়ি। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আহরাব। বলল, প্রায় 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম আমি, জানতে তুমি? মৃদু হাসল নিশিতা। বলল, ও এই কারণে আপনার এই পাগল পাগল অবস্থা। আহরাব আবার প্রশ্ন করলো, জানতে তুমি? হ্যাঁ জানতাম, খুব ভালো করে জানতাম। আগে কেন বলনি আমাকে? কি বলতাম আপনাকে? এটাই বলতাম যে আপনি আমার সাথে 2 বছর আগে বিয়ে ভেঙেছিলেন। ও সরি, শুধু বিয়ে নয়, আমাকে ভেঙেছিলেন, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন আমাকে আমার পরিবার থেকে, গ্রামে চরিত্রহীনা প্রমাণিত করে দিয়েছিলেন, আমার বাবার সম্মান নষ্ট করেছিলেন। এটাই বলতাম আপনাকে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন, এটাই বলতাম আপনাকে। আহরাব এগিয়ে এলো নিশিতার কাছে। নিশিতার নরম কোমল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। অসহায় কণ্ঠে বলল, আমি ভুল করেছিলাম সেদিন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মায়ের জোরাজোরিতে এক প্রকার রাগ করে বিয়ে করব বলেছিলাম, তারা যে একদম বিয়ে ঠিক করে চলে আসবে বুঝতে পারিনি আমি। বিশ্বাস করে আমি জানতাম না সেদিন তোমাকে ঠিক করা হয়েছিল আমার জন্য। জানলে সেদিন বিয়ে করে নিতেন আমাকে। হয়ে গেল আহরাব। সত্যি তো, সেদিন যদি সে জানতো তার জন্য নিশিতাকে ঠিক করা হয়েছে, জানলেই কি সে বিয়ে করে নিত নিশিতাকে? এখন না হয় সে নিশিতাকে ভালোবেসেছে, তাই এত মরিয়া হয়ে উঠেছে তাকে পাওয়ার জন্য। কিন্তু সেদিন তো নিশিতাকে সে ভালোবাসতো না। তাচ্ছিল্যের হাসি হাসল নিশিতা। বলল, কি কোনো উত্তর নেই তাই না? ব্যাকুল হয়ে উঠল আহরাব। নিশিতার হাত দুটো আরো শক্ত করে ধরে বলল, সেদিন কি করতাম জানি না আমি, তবে এখন আমি ভালোবাসি তোমায়, ভীষণভাবে ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। হাত দুটো ছাড়িয়ে নিল নিশিতা। মৃদু হেসে বলল, এতদিন তো এই বাক্যটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। এত দেরি করে বললেন কেন? একটু থামল নিশিতা, অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি সসম্মানে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলাম মিস্টার আহরাব ইশতিয়াক। নিশিতা, খারাপ লাগছে মিস্টার আহরাব ইশতিয়াক? আমারও লেগেছিল যখন কোনো কারণ ছাড়াই আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। একটু বুঝুন, কাউকে মনের কোণে ঠাঁই দেওয়ার পর প্রত্যাখ্যিত হওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। প্রতিশোধ নিলে? অনেকটা সেরকমই। তবে এতদিন কেন চুপ ছিলে? কেন মেনে নিয়েছিলে আমার সকল আবদার? মেনে তো আমি সেদিনও নিয়েছিলাম, যেদিন আপনারা সদ্য কলেজে পা দেয়া একটা মেয়েকে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন। আমার মেনে নেওয়াকে দুর্বলতা ভেবে ভুল করবেন না এমপি সাহেব। আমার মেনে নেওয়াটাই আমার শক্তি। নিশিতা আর দাঁড়ালো না একটুও। গট করে চলে গেল সে। এখান থেকে কলেজের পথটা চেনা তার, একাই চলে যেতে পারবে। আহরাব ব্যথা ভরা চোখে তাকালো নিশিতার চলে যাওয়ার পানে। ঠিক এটাই ভয় পাচ্ছিল সে সারা রাত ধরে। বুকটার ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে তার। ক্যারিয়ার আর রাজনীতি করে করে এতগুলো বছর মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছিল সে।
এখন এই বয়সে এসে সে প্রেমে পড়ল একটি ছোট্ট মেয়ের। নিজেকে বুঝিয়েছিল অনেক, নিশিতার থেকে দূরে যাওয়ার অনেক চেষ্টাই করেছিল সে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। আর আজ নিশিতাই তাকে দূরে ঠেলে দিল, ফিরিয়ে দিল তাকে। তার অজান্তে করা একটা ভুলের কারণে এভাবে শাস্তি দিল তাকে। দিন 2 কেটে গেল। আহরাব আর আসে না নিশিতার কাছে নিশিতার সাথে দেখা করতে। তার বিশাল কালো রঙা গাড়িটি আর দাঁড়িয়ে থাকতে দেখা যায় না নিশিতার কলেজের সামনে। তাচ্ছিল্যের হাসি হাসল নিশিতা, বলল, সেদিনের ওই কয়টা কথাতেই উড়ে গেছে আপনার সকল ভালোবাসা। এত ঠুকনো আপনার ভালোবাসা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।